নমস্কার, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি খোলা মনে। আজকের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত, টেলিভিশনের সঙ্গে তার সম্পর্কটা কিন্তু লাউ চিংড়ির মতন নয়, বরঞ্চ ঠিক উল্টো। শতাব্দী রায়, ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। টেলিভিশনের উপর রাগ কেন এত তোমার? কোথায় রাগ? আমি তো এখন তো টেলিভিশনেই কথা বলছি। এখন তো টেলিভিশনে কথা বলছো, কিন্তু তুমি আজ পর্যন্ত কোনো দিন একটা টেলিভিশনে সিরিয়াল করোনি, দু একটা টেলিফিল্ম মাত্র করেছো। কারণটা কি? সবাই এত অফার নিয়ে আসে শুনি, কিন্তু কোথাও তোমাকে পায় না, তোমার মন পাওয়া যায় না। না, আসলে যেটা মনে হয় যে ছবি এত বেশি করে ফেলেছি, ছবিতে লোক দেখছে, আবার টিভিতে দেখবে। এত একই মানুষকে দেখার থেকে অন্য মানুষ ভাগ করা উচিত, যে যাদেরকে দু জায়গায় পাবে, তা নয়। আসলে আমি করছি না টেলিফিল্ম, কয়েকটা ভালো লেগেছে, সেরকম টেলিফিল্ম করেছি। হয়তো আমি একটা মেগা সিরিয়ালও করব সেরকম জায়গায়। কাগজে কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দেখেছিলাম একটা, যেটার জন্যে তো যে রাগ নয়, যে ডিস্টেন্স ছিল, সেটা ডিস্টেন্সটা কেন ছিল? আসলে বেশি কাজ করার ইচ্ছেটা কম বলে, আর এটা আগ্রহটা একদম কি মনে ওই ঘাই মারছিল না যে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে? কিছু একটা করার মধ্যে অনেক কিছুই মনে হচ্ছিল, কিছু একটা, সেই কিছু একটার মধ্যে টেলিভিশনটা মনে হচ্ছিল না। আমার মনে হচ্ছিল যে এমনিতেও এত বেশি অনেক কাজ করছিলাম, তার মধ্যে বোধহয় সময়টাও একটা ফ্যাক্টর। সবটাই কি কাজ নাকি অকাজও ছিল তার মধ্যে? না, অকাজ তো ডেফিনেটলি, বেশি অকাজ কম কাজ। আমার বাড়ি, আমার বন্ধু তাই বলে যে আমি অকাজের কাজ বেশি করি, অকাজের লোকের সঙ্গে বেশি যোগাযোগ রাখি, কাজের লোকের সঙ্গে যোগাযোগ রাখি না, এবং কাজ করি কম। কিন্তু এগুলো তো খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার হচ্ছে। সত্যি একটা মানে শতাব্দী রায়কে লোকে টেলিভিশনে সুইচ অন করবে, সবসময় দেখতে পাবে, একটা সোম থেকে শুক্র 5 দিনের কোনো প্রোগ্রাম, একটা সিরিয়াল মেগা চাইলেই দেখতে পাওয়া যাবে। ওইটা না করে কি শতাব্দী রায় একটা খুব এক্সক্লুসিভ একটা ক্যারেক্টার, তাকে গেলে টিকিট কেটে হলে গিয়ে দেখতে হবে, এইরকম একটা ভাবনা কি মনের ভিতরে কাজ করেছে? আসলে আমি খুব প্ল্যান করে জীবনে কিছু করিনি, যে এটাও এত প্ল্যান করে এত ক্যালকুলেটিভ ওয়েতে যাবো, যে এটা করলে কি হয়, এটার এফেক্ট কী হয়, তা নয়। আসলে যেটা মনে হয় যে আমার যে আমার একটু কাজ, মানে কাজটাকে আমি একটু খুব মাঝখানে এনজয় করছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি একঘেয়ে কাজ করছি, আমার মনে হচ্ছিল যে আমি যে কাজ করে তো আনন্দ পাচ্ছিলাম না। সেটা কবে থেকে হয়েছে? আমার মনে হয় বেশ কিছুদিন, যার জন্য আমি ভীষণ কাজ করেছি। আমাকে বেশ কিছুদিন মানে বেশ কয়েক বছর। আমার লাস্টের দিকে আমি যখন কাজ করেছি, তখনও আমি দেখতাম, আমি সেটে গিয়ে খুব রেগে যেতাম, আমি একটু কথার মতের বিরুদ্ধে হলে আমি ভীষণ ইরিটেশন প্রকাশ করতাম। তো আমাকে এক ডিরেক্টর আমার খুব ভালো, যে আমার মনে হয় যে সে আমার খুব ভালো বন্ধু এবং বোঝে, তিনি আমাকে বললেন যে আমার মনে হচ্ছে তুমি আর কাজটাকে এনজয় করছো না। আমি তখন রিয়েলাইজ করলাম সত্যি যে হয়তো আমি একঘেয়েমিতে পড়ে গেছি, বাধ্যবাধকতার মধ্যে। এটা কি মানে তোমার একটা চারিত্রিক বৈশিষ্ট্য যে তুমি একঘেয়েমিতে ভোগো, অনেক দিন অনেক কিছু ভালো লাগছে, হঠাৎ মনে হলো যে আমার এটা ভালো লাগছে না? হ্যাঁ, সবসময় সব ক্ষেত্রে হয়। হঠাৎ ভালো লাগতে পারে, এই মুহূর্তে কিছু ভালো লাগতে পারে, আবার সেটা কিছুদিন পরে ভালো না লাগতে পারে। এটা প্রত্যেকেরই হয়, এটা প্রত্যেকের কম বেশি। কিন্তু কাজটা তো প্রফেশন। আমি একদম প্রফেশনাল কাজ করিনি। আমার যদি মনে হয় যে আমি যা কাজ করেছি আমার মধ্যে প্রফেশনালিজম ভীষণ কম, সেটা আমি নিজে ফিল করি। আমার যদি কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, আমি সেখানে কাজে আমার এফেক্ট হয়, আমি সেখানে কাজ করতে পারি না। আমি যখন কোথাও কোনো রোল নিয়ে কনফিউজ থাকি যে দুটো প্যারালাল রোল কোনটা আমি করব, আমি বলি যে আমি এটা করবো না, দুটোই করবো না, যাও। এরকম যেগুলোর মধ্যে কোনো প্রফেশনাল আর্টিস্ট হিসেবে করা উচিত না, আমি সেটা আমি করি। মানে আমার ইচ্ছে, আমার মন যেখানে সায় দেয়, আমার যদি মনে হয় সেটা হয়তো ভুল কাজ, সেটা আমি করি, কিন্তু ঠিক কাজ করি না। মানে তুমি সমস্ত কিছু যা কিছু সিদ্ধান্ত নাও, সব কিছু করার আগে কি তুমি তোমার মনকে জিজ্ঞেস করো? হ্যাঁ, আমার মনে হয় যে এটা করা উচিত, এটা ঠিক, আচ্ছা ঠিক তো ঠিক। তার ফলে কী হলো, আমি তো অনেক ঠিক কাজকে না বললাম, তারপরে অনেকগুলো না বললাম, তখন মনে হলো সবাই বললো কেন না বলছিস, কেন করছিস না, কর যেটা করলাম সেটা ভুল। হতেই পারে, মানে এরকম প্রায়ই হয় এটা। তো এইরকম ক্ষেত্রে তোমার এমন কেউ নেই যার কাছে তুমি গিয়ে নিজেকে কনফাইড করো, তুমি একটু কনসাল্ট করো, একটা পরামর্শ নাও, এবং সেই পরামর্শটা সবসময়তেই যে ভালো হবে তার অর্থ নেই, কিন্তু এমন কেউ আছে তোমার জীবনে? হ্যাঁ, তা তো আছে, সেরকম বন্ধু থাকেই, এবং সেটা তারা কি পরিবারের ভেতরে না পরিবারের বাইরে? পরিবারের ভেতরে, পরিবারের বাইরে, তারা আমাদের পরিবারের মধ্যেও হয়ে গেছে। এরকম আছে যে আমি যখন মানে অ্যাকচুয়ালি মৃগাঙ্ক, অনেক সময় আমি যখন না 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 বলতে থাকি এটা করবো না ওটা করবো, তখন ও তাদেরকে ডাকে যে দেখো এটা না বলছে, উচিত কি উচিত না, তখন তারা হয়তো বললো, আমি বুঝলাম। তো
এই ব্যাপারটা নিয়ে এখন তোমার ভেতরে একটুখানি ঠোকর মারছে যে না এবার টেলিভিশনে তাহলে কিছু করা দরকার? না সেরকম এই যে টেলিভিশন সিরিয়ালের কথা তুমি বললে, এটা কিভাবে মানে কবে আসবে, কিভাবে এলো? এবং যে প্রডিউসার এই সিরিয়ালটা করছে তার সঙ্গে আমি ছবি করেছি, তারা যতগুলো ছবি করেছে যদি 7টা ছবিতে আমি 6টা ছবিতে আমি হিরোইন। আচ্ছা। তো তাই জন্য তারা অনেক দিন ধরেই ছিল আমার সঙ্গে যোগাযোগ, যারা বলেছিল আমি কাজ করলে মানে আমি করলেই ওরা টেলিভিশন প্রোডাকশন করবে, এবং সেটা লং প্রসেস, মানে গত 4 বছর ধরে বলে গেছে, আমি নানা করে এসেছি, কিন্তু আমার সাবজেক্টটা ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে ওরা যেভাবে আমাকে বোঝাচ্ছে যেরকমভাবে যাবে, মেগা তো বোঝা যায় না কীভাবে যাবে, তাও একটা বেসিক আইডিয়া পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে যে আমার ভালো লাগবে, তাই আমি ওদেরকে বলেছি যে হ্যাঁ আমি করবো। সেখানেও তুমি পরিচিত গণ্ডির বাইরে বেরোলে না? না, যেমন আমি বলেছি আমার ইউনিটটা ফিল্মের ইউনিটই হওয়া দরকার, আমার যাদেরকে আমি পরিচিত। আসলে আমার মনে হয় যে ভীষণ সম্মানের, মানে এটা আমার মনে হয় কোথাও যেন আমাকে মানে কোনো কারণে মনে হয় না অসম্মানিত হচ্ছি, কোথাও যেন কোনো ক্ষেত্রে কোনো একটা পয়েন্টও যেন ছোট না লাগে, এই জায়গাগুলো মাথায় ভীষণ কাজ করে। অন্য সেটা নাকি যে অবস্থানে তুমি এসে পৌঁছিয়েছো এত বছরের একটা পরিশ্রমের মধ্য দিয়ে, সেটা দুম করে যেন না পড়ে যায়, না ভেঙে যায়, না হারাবার আশঙ্কা? না, পাওয়া হারাবার আশঙ্কা কিছু নেই, কিন্তু যেটা মানে মনে হয় যে ঠিক যদি লাগে, আমার ইউনিটটা ঠিক হয়, আমার ভাবনাগুলো প্রত্যেকটার মধ্যে ঠিক মতো যায়, তাহলে আমি সে কাজটা করতে ভালো লাগবে। আর মেগা মানে তো অনেক দিন, তো সেই জন্যে সেই কাজটা ভীষণ ভালো হওয়া দরকার, মানে মনের মতো হওয়া দরকার, অদারওয়াইজ সেখানে আমি এনজয় করবো, তাহলে না বেরিয়ে আসতে পারবো না ঢুকতে পারবো, ওদের জন্য খুব কঠিন কাজ হয়ে যায়। তো তার মানে এই টেলিভিশনের সঙ্গে তোমার যে সখ্যতা, এটা এতদিন ধরে যেটা ছিল না সেটা এখন আসতে চলেছে, তাই তো? শতাব্দী, তুমি যখন ছবিতে এসেছো তখন তুমি স্কুলের শেষ দিকটাতে, ক্লাস 8 বা 9-এ তুমি যখন পড়ো, তো তারপর থেকে তোমার তো আমি যেটা শুনেছি যে তোমার পড়াশোনার একটা কেরিয়ার করার ইচ্ছে ছিল, তাতে কি একটা দুঃখবোধ তোমার আছে? সেই অর্থে নয়, হলে করতেই পারতাম, যদি ফিল্ম না করতাম বা মানে যে সময় ব্যস্ত এখানে হয়ে গেছিলাম সেটা যদি না হতাম, তাহলে তো মানে নর্মাল লাইফ যেরকম হয় আর 5টা মেয়ের মতো পড়াশুনো সংসার সেরকম হতো। কিন্তু খুব একটা কষ্ট নেই যে যা পেয়েছো, যে নাম অনেক বেশি পেয়েছি, নাম অনেক বেশি। এটা খুব ট্রু কনফেশন। কিন্তু এই যে লেখা, যখন মনে হয় কলেজে আমি যখন পড়তাম, আমি দেখতাম যে অন্য মেয়েরা যেরকমভাবে কলেজ কাটতো, সিনেমায় যেত, যেরকমভাবে রাস্তা দাঁড়িয়ে ঘুগনি খেত, আমি পারতাম না, আমি তখন খুব মিস করতাম। আমার মনে হতো যে আমার ভীষণ অভিযোগ থাকতো, আমি সবসময় বলতাম যে আমি এগুলো করতে পারি না। তো আমার বাবা আমাকে বলতেন যে তুমি যা করতে পারো এটা করতে পেরেছে, তুমি যা পেয়েছো, তোমাকে রাস্তায় বেরোয় লোকে চেনে, তোমাকে ভালোবাসে, তোমার অটোগ্রাফ চায়, এটা আর কজনের হয়েছে? তখন দেখলাম সত্যি তাই, মানে আমি যা পাইনি তার থেকে যা পেয়েছি অনেক বেশি। সেই জন্য সত্যি অর্থে কোনো দুঃখবোধ নেই। কিন্তু এই যে লেখালেখি করার যে এটা পার্সু করার যে ব্যাপারটা, অর্থাৎ তুমি কবিতা লেখো, তোমার এতগুলো কবিতার বই আছে, তুমি উপন্যাস লিখেছো, তুমি স্ক্রিপ্ট লিখছো এখন, তো এই ঝোঁকটা একদম কি বরাবরই? বরাবর আমার মনে হয় যে যেহেতু আমি কবিতা ছোটবেলা থেকে আবৃত্তি শিখতাম, তাই জন্য সেই কবিতার সঙ্গে আমার যোগাযোগ তখন থেকে, মানে একদম ক্লাস 4-5 থেকে। তো যে জন্য কবিতা পাঠ থেকে কবিতাকে জানার আগ্রহ, কবিতাকে জানতে ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। তারপরে আমার মনে হয় সেখান থেকে লেখা, তারপরে অভ্যেস, এবং লেখা মানে আমি মনে করি যে অনুভূতি, মানে অভিব্যক্তি প্রকাশটাই হচ্ছে আমার লেখার ভাবনা আর কি। তুমি খুব সেনসিটিভ মেয়ে? ভীষণ। কিরকম? আমার মনে হয় যে আমি আর 5টা এই জন্য বলছি যে আমি আশেপাশে আর 5 জনকে দেখি বলে, তার থেকে অনেক বেশি সেনসিটিভ, তার থেকে অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি দুঃখ পাই অল্পতে, অনেক বেশি খুশি হই অল্পতে, সবটাই হয়তো আমার মতো আরও অনেকে আছে, কিন্তু অনেকে নেই বলতে পারি। তুমি যখন কবিতা লিখেছিলে, প্রথম যেই কবিতা লিখেছিলে মনে আছে তোমার? সে ছড়ার মতো, ওই ছোট্ট আমি বড় হলেই হব, মানে যা যা আর কি হব যা যা হবে আমার, সেগুলো নিয়ে আর কি ছড়ার মতো করে লেখা ছিল। তা কবিতা লেখার অনুভূতিটা তোমার এলো 4 বছর 5 বছর বয়স তুমি বললে, তখন থেকে ছড়া? না, তখন থেকে পড়ছি, কিন্তু লিখেছি আমি কত ওই ক্লাস 4-5 থেকে স্কুলের মানে ওয়াল ম্যাগাজিন এসব লেখা আরম্ভ করা হয়েছে, তার থেকে লেখা শুরু।
এটা যে বলে যে বাঙালি মাত্রই কবিতা লেখে, বাঙালি মাত্রই প্রেমে পড়ে, বাঙালি মাত্রই গান মানুষ করে। মাত্রই প্রেমে পড়ে। না, তোমার এই কবিতা লেখাটা কি প্রেমে পড়া থেকে? না, এক্ষুনি বলো না যেন কবিতার প্রেমে পড়ে লিখেছি। না, কিন্তু ক্লাস 4-এ বোধহয় প্রেমে পড়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। না, ঠিক তাই জন্য আমার মনে হয় যেহেতু আগে কবিতা পরে প্রেম হতে পারে, প্রেমে পড়াটা কোনো মানে কবিতার সঙ্গে কোনো সম্পর্কিত নেই। আর আমার ধারণা যারা প্রেমে পড়ে কবিতা লেখে তারা হয়তো ওই একটা ফেজ চলে ওদের, যে হয়তো স্কুলের শেষে বা কলেজের সময়টা। সেরকম তোমার একটা ফেজ এসেছিল সেই সময় কিসের, কবিতার না প্রেমের? প্রেমের। খুব কঠিন বলা, উত্তর দেওয়া। সত্যি কথাটা বলো, মিথ্যে বলো না। না, প্রেম তো খুব স্বাভাবিক। প্রেমে বিশ্বাসী আমি, ঈশ্বরের বিশ্বাসের মতোই। আচ্ছা, জীবে প্রেম করে যেজন সেইজন সে বেঁচে, সেই ঈশ্বরের বিশ্বাস। মানে তুমি কি সেই গ্রুপে পড়ো যে চাই না বাঁচতেহীন প্রেমহীন হাজার বছর এরকম? হ্যাঁ, নিশ্চয়ই প্রেম ছাড়া বাঁচা যায় না। সেটা সব ক্ষেত্রে যে প্রেমটা এই অর্থে যে একটা পুরুষ নারী বা একটা প্রেমিক প্রেমিকা সেই অর্থে প্রেম না, প্রেমটা একটা বন্ধুত্বের সঙ্গে প্রেম হতে পারে। মানে প্রেম অর্থটা আমরা খুব ছোটবেলায় খুব মনে হতো যে এই শব্দটা ব্যবহার করা হবে না, সম্পর্ক ব্যবহার করা উচিত এরকম। তো আমার যেটা মনে হয় যে সব সম্পর্কের মধ্যেই প্রেম আছে, সেটা হয়তো আমরা সম্পর্কের নাম অন্য অন্য দিই, আমরা তাকে সমাজের খাতিরে, সম্পর্কের খাতিরে, নিজেদের অনেক বাধা থাকে বলে সেই খাতিরে আলাদা করে রাখি। কিন্তু প্রেম, তারপরে যারা খুব বিখ্যাত হয়ে যায় তারা বলে আমার কাজের সঙ্গে আমার প্রেম, না না, এগুলো খুব এগুলো খুব মানে এটা তো প্রেম চেপে দেওয়ার একটা। আমার মনে হয় সেটা নয়, কারণ ওটা কাজের সঙ্গে প্রেম বা যে কাজটা করছি তাকে ভালোবেসেই তো কাজটা করা। আমি যেটা আগেও বললাম যে ভালো না বাসলে কখন কাজটা করা উচিত না, কিন্তু তার মানে সে অর্থে প্রেম আর ওই কাজ এক নয়। আমার প্রথম প্রেম, ওগুলো লেখার জন্য বলার জন্য ভালো, আমার প্রথম প্রেমে, আমার দ্বিতীয় প্রেমে, তা নয়। কিন্তু প্রেমটা সম্পূর্ণ। এরকম শোনা যায় যে, সত্যি মিথ্যে জানি না, একটু ভয়ে বলবো না নির্ভয়ে জিজ্ঞেস করবো সেটাও বুঝতে পারছি না। আমি তো ভয় পাচ্ছি যে শোনার আগে এরকম ভাবে কি না, এরকম শোনা যায় যে তোমাদের ইন্ডাস্ট্রিতে একজন প্রথিতযশা নায়কের মা নাকি তোমাকে পুত্রবধূ করার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছিলেন একটা সময়। আসলে ওটা হয়তো আগ্রহ, ইচ্ছে, মানে অনেক তার মানে সেই আগ্রহ বা ইচ্ছেটা রটনা নয়, কিছুটা সত্যতা আছে। না, মানে অনেক ইচ্ছে যেমন থাকে, আমারও অনেক ইচ্ছে আছে। সিলভাস্টার স্ট্যালোনের হাত ধরে ঘুরি, প্লেন চালাই, মানে অনেক ইচ্ছের মধ্যে হয়তো তো একটা ইচ্ছে ছিল, যে ইচ্ছেগুলো বাস্তবের থেকে দূরে। হ্যাঁ, তো সেটা কি হলো? মানে এখন নয়, বাস্তবায়িত হলো না কেন? বাস্তবায়িত হলো না কারণ হলো হওয়ার মানে আগ্রহটা কার দিকে ছিল? নায়কের মার দিক থেকে না তোমার দিক থেকে? আচ্ছা, মা দিয়ে তো সম্পর্ক হয় না, নায়ক নায়িকার আগ্রহ দরকার। সেখানে আমার আগ্রহ ছিল কি না, তার আগ্রহ ছিল, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারটা ছিল? না, কারোর আগ্রহী না, কারোর আগ্রহ থাকলে তো নিশ্চয়ই সেটা সঠিকভাবে যদি আগ্রহ সবার থাকতো দুজনের, তাহলে নিশ্চয়ই সেটা আজকে মানে সে আমার স্বামী বা আমি তার স্ত্রী হতাম বা এই জায়গা। তো সেই জায়গায় যাওয়া নয় বলে তার মানে সে আগ্রহ সঠিক নয়, কোনো একটা ইনফ্যাচুয়েশন হতে পারে, কোনো একটা ভালো লাগার সম্পর্ক। কিন্তু তার সঙ্গে তোমার এখনো যোগাযোগ আছে, মানে যোগাযোগ অর্থে কাজের ক্ষেত্রে? এত করে কি বোঝানো চাইছো যে বোঝানোর জায়গা যে কে তিনি? না না, সেরকম কিছু না। খুব ডেল। তো এই যে জোকস অ্যাপার্ট, এই যে তুমি যে চরিত্রগুলোকে, তোমার গল্প উপন্যাসে যে চরিত্রগুলো আসে, সেই চরিত্রগুলো ইনফ্যাক্ট তুমি যে নতুন যে ছবিটা করছো, এই ছবিটা তো তোমার স্ক্রিপ্ট, আমার স্ক্রিপ্ট, আমার গল্প, তোমার স্ক্রিপ্ট, তোমার ডায়লগ, তোমার তুমি জীবনে যা দেখেছো সমস্ত কিছু মিলিয়ে। ছবিটা যেহেতু অভিনেত্রী, নাম শুনেই বোঝা যাচ্ছে ফিল্ম কেন্দ্রিক ছবি, এবং অভিনেতা, অভিনেত্রী এবং ডিরেক্টর, প্রডিউসার সবাইকে নিয়ে গল্প। সেটা আমার দেখা ডেফিনেটলি অনেক জিনিস আছে যেগুলো আমার দেখা ইন্ডাস্ট্রিতে, এবং সেগুলোর অনেক বেশি জোর আমার আছে, আমি জানি এগুলো সত্যি। আর কিছু হচ্ছে যে সবসময় গল্পটা যে আমার জীবনী বা অন্য কোনো হিরোইনের জীবনী বা অন্য কোনো হিরোর জীবন ছিলাম নয়, কিন্তু সেটা হচ্ছে যে ফিল্ম অ্যাক্ট্রেস, তার একটা লাইফ, সে যখন বুড়ো হচ্ছে, তার নেক্সট জেনারেশন আসছে, সেই নিয়ে গল্প। সেটা হয়তো ফিল্ম এই জন্য যে ফিল্মটা আমি জানি, আর অন্য কোনো জিনিস সেখানে জীবনের কোনো ছায়া নেই।
জীবনের ছায়া মানে অ্যাক্ট্রেসের কি অভিমান থাকতে পারে সেটা আমার ছায়া। সম্পর্কের ছায়া আমি বলছি, সম্পর্কের ছায়া মানে না। এখানেও এটা এইভাবে লিখে দিতে হবে যে সব চরিত্র কাল্পনিক, এর সঙ্গে যদি বাস্তবের কোনো মিল পাওয়া যায় তাহলে সেটা আমারও দায় দায়। নয়। তাই তো? নায়কের মা হয়তো সাহসী হতে পারেননি, কিন্তু এক গায়ক তিনি অত্যন্ত সাহসী হয়ে একেবারে গান গেয়ে প্রেম নিবেদন করেছেন। যদি কখনো ফিরে আসো দেখবে তেমনই আছে, সেই গান গাই সস্তা সিগারেট খাই। তারপরে শতাব্দী আই লাভ ইউ, শতাব্দী আই লাভ ইউ, আই মিস ইউ। নচিকেতা কিন্তু অসাধারণ গেয়েছে গানটা এবং এত ভালো গায়। না, ওর মানে গুণ তো ডেফিনেটলি, মানে গান এবং লেখা অসাধারণ, যার জন্য আমার ওকে ভালো লাগে। এবং গায়ক কি ও মানে জীবনমুখী গান যেটাকে আমরা আখ্যা দিই আর কি, বলা হয় যে অনেক দিনের জন্য নয়, ও কিন্তু অনেক দিনের জন্য এই কারণে যে ওর লেখার হাত অসাধারণ এবং ওর ভাবনা, যে সেটা তো ভাবনা ভালো। এবং গায় কিন্তু হঠাৎ এই গানটা লিখতেই বা গেল কেন, গাইতেই বা গেল কেন? গান তো সে লেখে তো, সে গায় তো, সেরমই একটা কেন, তাই? মানে এটা হয়তো বাস্তব কোনো চরিত্র আছে বলে আমাকে জিজ্ঞেস করতে পারছেন যে আমি একটা চরিত্র শতাব্দী আই লাভ ইউ আই মিস ইউ বলেছে, ফিল্ম কথা বলেছে, আমাকে নিয়ে বলেছে বলে, তো সেরকম তো অনেক কল্পনার নারী তুমি কখনো আছে। জিজ্ঞেস করনি কি যে এই গানটা কাকে নিয়ে, আমাকে নিয়ে কেন লিখেছো, বা আমাকে নিয়েই লিখেছো কিনা, বা তোমার ভাবনায় আমিই ছিলাম কিনা? এরপর জিজ্ঞেস করেছি। বলা বারণ আছে। কিন্তু তোমার এই যে ধরনের যে লিখে গেল এবং যেরকম ধরনের গানও লিখছে, তুমি তো অনেক কবিতা লিখেছো, নচিকেতাকে নিয়ে লেখনি? হ্যাঁ, কেন? এটাই একটাও তো বলবো। লিখতে পারতে, কিংবা নচিকেতা সেইখানটা তোমার না, না, মন বা প্রাণ জুড়ে আছে বা ছিল, এরকম কোনো ভাবনা নিয়ে কিছু হয়নি? হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। না, ও শিল্পী সত্তাকে আছে, তাকে সম্মান করি। সম্মান করে গান আছে তোমার কবিতা আছে? ওর এটা কি প্রশ্ন উত্তর যে ও আমাকে লিখেছে বলে আমাকে উত্তর চিঠির না, আমি উত্তর দেবো জিজ্ঞেস বলে করছি। সেরকম ভাবে ওকে নিয়ে আমি লিখবো, এরম নয়। তা নয়, এটা তো লজ্জাও পেয়ে যাচ্ছ। না, সেরকম কিছু নয়, কিন্তু একটা সম্পর্ক, ভালো বন্ধুত্ব, আমি ওকে খুব ভালো। আমি দেখেছি যে ধরো পৃথিবীর সব থেকে ছোট কবিতা তো রবীন্দ্রনাথ লিখেছেন, জল পড়ে পাতা নড়ে, এবং জয় গোস্বামী লিখেছে একটা কবিতা এর থেকে একটু লম্বা, সেটা হচ্ছে যে নাম লিখেছি একটি তৃণে আমার মায়ের মৃত্যুদিনে। হ্যাঁ, কিন্তু আমি একটা জায়গাতে পড়েছিলাম যে তোমারও এরকম একটা খুব ছোট কবিতা আছে, ছোট মানে খুব 2 লাইন কি 4 লাইনের। ওই মজার আর কি, নিঃসংকোচে জানাই আজ 1 লক্ষ মিথ্যে বলেছিলাম, হিসেব করে দেখেছি আমি তোমার চেয়ে তাও 4টে কম। এটা 4 লাইনে হলো, একটা 2 লাইনের ছিল না? এটা আমার মনে নেই এই মুহূর্তে। যে কি একটা তোমার এই ভালোবাসা, মানে তোমার জীবনে প্রেম ভালোবাসা, এটা তো এমন একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে তোমার ভাবনাতে, তোমার চিন্তাতে, তোমার লেখার ভেতরে, হ্যাঁ, সবকিছুতে। আমাকে অনেকে বলে আমার লেখার মধ্যে নাকি আমি তোমার বোধহয় এই শতাব্দীর প্রেম বা কোনো একটা বইয়েতে আমি তোমায় দেখেছিলাম, যেটা তুমি একটা কবিতা ছোট্ট, যে সবাই বলে কি ভালোবাসা সহজে, ভালোবাসলে সব পাওয়া যায়, সবের মধ্যে ভালোবাসা পড়ে না বোধহয়। এটা তো 2 লাইনের হলো। মানে এই যে তুমি যে লেখার এই যে ইন্সপিরেশনটা, তোমাকে কবিতা লিখতে কেউ খুব একটা ইন্সপায়ার করেছে? না, আমার একটা হচ্ছে বললাম যে কবিতা পড়া থেকে, আর দ্বিতীয়ত জীবন থেকে। আমার মনে হয় যে প্রত্যেকটা লেখার মধ্যে, যেমন যারা আমার লেখা পছন্দ করে তারা বলে যে তাদের সঙ্গে মিল পায়, সেটার কারণ বোধ হয় যে যেহেতু আমি সমাজ এবং যেহেতু মানুষের অনুভূতি নিয়ে লিখি, প্রত্যেকটা মানুষের অনুভূতি মোটামুটি একই জায়গায় যায়, প্রত্যেকেরই প্রেম বিরহে একই রকম রিয়্যাক্ট করে, সে ভালোবাসলে একই রকম রিয়্যাক্ট করে, সে কাঁদলে একই রকম, মোটামুটি একই রকম বলে মনে হয় যে তাদের কথাই লেখা। সেটা বোধহয় হয়তো অনেক কম সময় আমি অনেক বেশি জীবন দেখেছি, অনেক বেশি মানুষ দেখেছি, আর অনেকের থেকে অনেক বেশি অভিজ্ঞতা, সেই জন্যে বোধহয় লেখা যা লিখি আমি সাবলীলভাবে যেটা বিশ্বাস করি সেটা থেকে লেখা। এই যে তুমি যে লেখো, তুমি আজ পর্যন্ত যা কিছু লিখে গেছো, এমন কেউ আছে কি যার কাছে তুমি পরামর্শ নাও যে ভালো হলো কি খারাপ হলো, যে তোমাকে বলে যে দেখো এইভাবে লেখো, এই ঢঙে লেখো, মানে লেখার দিক থেকে তোমার এমন কোনো মন, বারবার তুমি মনকে জিজ্ঞেস করো? হ্যাঁ, যে ঠিক করছি কিনা, ঠিক লিখছি কিনা, অনেক
মানে ভাবনা থাকে যেটা ঠিক নয় বা এটা ঠিক, সেটা মন ডেফিনেটলি অনেক বেশি জরুরি। এই যে তুমি এত মন কেন্দ্রিক হয়ে পড়েছো, তোমার সমস্ত কিছু জীবনের সব কিছু যে তুমি আগে নিজেকে জিজ্ঞেস করো, হ্যাঁ, যে আমি এটা ঠিক করছি কি ঠিক বলি, সবসময় কি তুমি ঠিক অ্যান্সারটা পাও? না, সে তো পাই না, কিন্তু পেলেও আমি তো বুঝতে পারি ঠিক না ভুল, আমি তো সেটা ভাবছি ঠিক। পরে হয়তো তার এফেক্ট যখন খারাপ হচ্ছে তখন আমি বুঝতে পারছি এটা খারাপ বা ভুল করেছি, কিন্তু সেই সময় তো আমি ভাবি হ্যাঁ এটা ঠিক। মানুষ যখন যে কাজটা করে সেটা বুঝতে পারে না সে ভুল করছে কি না, পরে জানতে পারে সে ভুল করেছে। সেরকমই আমিও তো ওই জায়গাতে যে হ্যাঁ আমি যেটা করছি ঠিক বা আমি যেটা ভাবছি সেটাই ঠিক, এরপরে ঠিক নেই। কিছু জিদ করে আমি বলি যে হ্যাঁ আমি এটা ঠিক করবো, সেটা করি, সেটা ভুল খারাপ ক্ষতি কিছু জানে না। তুমি খুব জিদ্দি তুমি, ভীষণ। হ্যাঁ, মানে যেটা ঠিক করবে এটা করবো, সেটা করবেই, যেটা করবো সেটা করবোই। তাতে কি হচ্ছে, আমার খারাপ কতটা হচ্ছে ভালোটা কতটা হচ্ছে কোনো বিচারে যায় না। লাস্ট জেদ করে তুমি একটা কিছু অ্যাচিভ করেছো, ঠিক অথবা ভুল? আমি জীবনে প্রথম দিল্লি গেছি একা 20 দিনের জন্য জিদ করে। আচ্ছা, কিন্তু সেটা যেমন ওইটা একটা ধারা, আমি জীবনে প্রথম এত দিন পরে একা গেছি, সেটা একটা জিদ। যেমন প্লাস পয়েন্ট হচ্ছে আমি যে কারণে গেছি সেটা খুবই সম্মানের, যেহেতু আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরি হয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা, তো সেজন্য হয়তো পাওয়া না পাওয়ার হিসেব আমি করি না, কিন্তু যদি হিসেব করা যায় তাহলে হয়তো ওই জিদে আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমি জিদ করেছি। লাভ হোক বা না হোক, হ্যাঁ, না লাভটা তো ডেফিনেটলি হয়েছে যে তুমি আমি সম্মানের কাজ পেয়েছি। এই আমি সবচেয়ে জুনিয়র যে মানে জুরি হতে পেরেছে তার আগে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে। হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু অনেক 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 জিজ্ঞাসা আছে অনেক মানুষের, যে একজন জুরিকে কাছে পেয়ে যদি জিজ্ঞাসা না করা যায় তাহলে কিন্তু খুব ভুল হবে। আমরা এই ব্যাপারটা পরে আসবো। তা এই যে তুমি জেদ করে চলে গেলে দিল্লি, জীবনে প্রথম একা একা কোথাও গেলে, তো জেদটা কার উপরে করলে? আসলে অনুষ্ঠানটার নাম খোলা মনে, নিশ্চয়ই মানে আপনাদের ভাবনা থাকতেই পারে যে মন খুলে সব কথা বলা যাবে, কিন্তু সেটা বোধহয় আপনার জন্য সুবিধে, মানে আমার প্রশ্ন করাটা সুবিধে, তোমার জবাব দেওয়া কঠিন। মনে হয় যে কিছু বন্ধ থাক, খোলার দরকার নেই। কোনটা? না কিন্তু ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক যে কিছু কিছু গোপন থাকা গোপনীয়তা প্রয়োজনীয়। আর যেহেতু তুমি পাবলিক লাইফে আছো, কিন্তু এই যে জুরি, ন্যাশনাল জুরি বোর্ডে তুমি জুরি হয়ে গেলে ফিল্মে, মানুষের অনেক প্রশ্ন আছে জানো তো, যে কতটা ফেয়ার জাজমেন্ট এখানে হয় বা কতটা জাজমেন্ট ফেয়ার হওয়া সম্ভব। এতগুলো জায়গার এতগুলো ছবি এত কম দিনে এত কম সময়ের মধ্যে দেখতে হচ্ছে। যাদের মানে যারা ওখানে যায় তারা জানতে পারে কি হয়, কি সিস্টেম। তবে একটা কথাই মনে হয় যে আমরা যে মানে কমার্শিয়াল ছবির জাজমেন্ট অনেক ইজি, এই জন্যে যে দর্শক দেখছে, তারা ভালো লাগছে হলে যাচ্ছে, না লাগছে যাচ্ছে না, প্রডিউসার টাকা পাচ্ছে। আর এইগুলো তো কিছু মানুষের ওপর ডিপেন্ড করছে, সুতরাং এর জাজমেন্টটা অনেক কঠিন জায়গা, এবং ডেফিনেটলি সব জায়গায় প্রসেস আছে। সব কতটা ফেয়ার হয় এখানেও কি একটু গোপন থাক কিছু? পুরোটাই থাক, পুরোটাই গোপনীয়তার প্রয়োজন আমার মনে হয়। কোনো গীতায় হাত ছুঁয়ে কোনো শপথ বাক্য পাঠ করতে হয়েছিল নাকি, যে আমরা এখানে যা করিব তাহাই করিব, এই বিষয়ে মুখ খুলিব না? যে সিস্টেম আছে সেটাই চলবে, যে সিস্টেমে চলছে এটা চলাই নিয়ম। তো সেখানে একদিনে গিয়ে কেউ রিভোল্ট করলে কোনো সিস্টেম পাল্টাবে না, তো তাই জন্যে সেটা কোনো প্রয়োজন। তুমি যাওয়ার আগে জানতে না যে এখানে এইরকম ধরনের জিনিস চলে বা এই রকম ধরনেরই জিনিস চলে? না না, সেরকম অর্থে কিছু চলে বলে নয়, কিন্তু যে ঠিক আছে আমরা সবাই ছবি দেখেছি, জুরিরা সবাই ফেয়ার জাজমেন্ট যে এটা হয়েছে, কিন্তু কোথাও যেন একটা হয়তো সমস্যা থেকে গেছে। সেটা তা বলে এরকম না যে জুরিরা ছবি দেখেনি, যে গল্প টাকা প্রচুর দিয়ে অ্যাওয়ার্ড পাওয়া যাচ্ছে সেগুলোও কিন্তু সবসময় ঠিক নয়। মানে কখনো কখনো ঠিক হতে পারে, মানে অনেক সময় হতে পারে হয়তো, কিন্তু আমি জুরি হিসেবে যেটা মনে হয়েছে যে আমাদের এখন অন্য অন্য জায়গা থেকে প্রত্যেকটা জুরি এসে প্রত্যেকে ফিল্ম ভালোবেসে, তার কোনো ইন্টারেস্ট নেই ছবিটাকে ভালোবাসা, এবং তারা মনে হয় যে যে ছবিটাকে আমরা ভালো বলেছি, মানে 90% লোক সেটাকেই ভালো বলেছে জুরিরা, সেখানে কোনো বিতর্ক ছিল না। হয়তো কয়েকটা 4-5টা অ্যাওয়ার্ডে বিতর্ক জায়গা ছিল, বাদ বাকি কিন্তু কোথাও বিতর্ক। একটা কথা জিজ্ঞেস করি, এই যে অভিজ্ঞতাটা তোমার হলো,
তুমি তো মোটামুটি একটা ফেয়ার জাজমেন্ট দেওয়ার পক্ষে সবসময়তে। এই যে গোটা ব্যাপারটা যেটা হয়ে গেল, আজ থেকে 2 বছর বা 3 বছর বা 5 বছর পরে আবার যদি তোমার কাছে জুরির হওয়ার জন্যে তোমার কাছে যদি এই প্রস্তাবটা আসে, তুমি নেবে? হ্যাঁ, একটা নেওয়া হচ্ছে যে আমার যেটা যে কারণে আমার এবারেও যাওয়া মনে হয়েছে, যেটা এক হচ্ছে অনেক রকমের ছবি দেখতে পাচ্ছি, কী রকমের ছবি হচ্ছে জানতে পারছি। যে ভাষার ছবিগুলো আমরা দেখতে পেতাম না জেনারেলি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি কীরকম এখনকার জেনারেশন কী ভাবছে, এখনকার ক্রিয়েটাররা কীভাবে কী ক্রিয়েট করতে চাইছে, সেটা একটা ভীষণ অভিজ্ঞতা। এবং যে কাজ আমরা করছি জেনারেলি, আমি যে ছবিগুলো করি তার থেকে একদম অন্যরকম ছবির জায়গা। এবং আমার মানে আমার শিক্ষার জন্য অনেক কিছু। সেটা তো জুরি না হয়েও দেখা যায় না, সব ছবি দেখা সেটা তো হয় না। মানে এখন আমি ওখানে গেছিলাম বলে 107টার মধ্যে হয়তো 70টা তামিল ছবি দেখলাম, 20টা মালায়ালাম ছবি দেখলাম। আমার পক্ষে কখনো সাউথে গিয়ে ছবি দেখবো বলে 70টা ছবি দেখা যাবে না। এটা তো সেখান থেকে একটা বড় অভিজ্ঞতা তুমি অর্জন করলে, এবং এই অভিজ্ঞতাটা তুমি আজকে যে পরিচালিকা হয়ে তুমি যে কাজটা করছো, হ্যাঁ, তুমি তো পরিচালিকা হয়েছো, তুমি তো সেই জায়গাটাতে নিজে সাহস অর্জন করে তুমি তো একটা পদক্ষেপ করেছো। এবং আমি যখন ছবি করবো প্ল্যান করছিলাম, তার আগেই আমি ছবি দেখতে গেছি। আমারটা মনে হচ্ছিল যে হয়তো আমার কিছু হেল্প করবে আমার ভাবনাকে। তো আমি যে ভাবনাটা ভাবছি সেটা সঠিক। মানে তুমি যে জেদটা করেছিলে, সেই জেদটা করার পেছনে একটা যুক্তি ছিল যে আমি এইটা করছি, সুতরাং আমাকে হেল্প করবে। আমার মানে ছবি তৈরির ক্ষেত্রে আমি একটু অন্যরকম ছবি করার কথা ভাবছি, যে একদম মানে যেরকম স্রোতে আমি যেরকম ছবিতে অভিনয় করি সেরকম ছবি নয় হয়তো। সেই জন্য আমার মনে হয় যে অবশ্য সব পরিচালকই ভাবে মানে সাবজেক্টটাই, মানে আমি যদি একটা যখন কমার্শিয়াল টোটাল ছবি করতাম তাহলে আমি ভাবতাম যে আমি কমার্শিয়াল ছবি করছি, কিন্তু যেহেতু আমার বিষয়টা একটু অন্যরকম, সেই জন্য আমি একটু অন্য ভাবনার ছবি করার চেষ্টা করছি। এরকম নয় যে একই ছবি করছি আমি ভাবছি যে অন্য কিছু। ভালো তো সবাই ভাবে, সবথেকে খারাপ ছবি সে ভাবছে খুব ভালো কাজ করছি বলেই কোনো ময়রাই বলেনি যে তার দোকানের মিষ্টিটা খারাপ। এটাও ঠিক, এটা তো সবাই। আমি খুব ভালো ছবি করলাম, দর্শক বুঝতে পারলো না, অধিকাংশই সেটা হয় না। যে আমি ভালো কাজটা করছি ভেবেই তো তৈরি করলাম, কেন খারাপ করবে। আরেকটা জিনিস জানার আমার খুবই আগ্রহ আছে, তুমি এত সফল অভিনেত্রী, তুমি সিনেমাতে, তুমি টেলিভিশনে এখনো পর্যন্ত আসনি, আসবো করছো, একটু কাজ শুরু করেছো, কিন্তু এখনো কোনো পর্দায় দেখা যায়নি। তুমি যাত্রাকে কি করে বেছে নিলে এবং কেনই বা বাঁচলে? যাত্রা এক তো হচ্ছে প্রচুর টাকা দেয়, প্রচুর টাকা নিশ্চয়ই, ওটা যারা অস্বীকার করে ভুল করে, এবং সেটা নিশ্চয়ই এবং কম সময়ে অনেক বেশি টাকার জায়গা, ডেফিনেটলি। আরেকটাও হচ্ছে যে যাত্রা এখন যাত্রার ফ্লেভার নেই, সেখানে স্টেজ নাটকের ভাবনাটা অনেক বেশি আছে। আর দ্বিতীয়ত যে এই যে 10,000 20,000 মানুষের সামনে অভিনয় করা, এটা একটা অন্যরকম অনুভূতি। মানে আমি যে ফিল্মে একটা ডায়লগ বললাম, সেটা যখন রিলিজ হবে, আমি হলে গেলাম না, আমাকে কেউ এসব বললো যে ক্ল্যাপ পাচ্ছ তুমি, আমি সেটা দেখলাম না, বা একদম ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে ভালো খারাপ সঙ্গে সঙ্গে রিয়াকশন। আমি স্টেজে উঠলে লোকজন যে উচ্ছ্বাস, যে সেটাই একটা অ্যাক্ট্রেস বা মানে ওদেরকে আরেকটু বছর বাঁচিয়ে রাখে, যে হ্যাঁ আমাকে ভালোবাসছে মানুষ, ঘন্টার পর ঘন্টা লোক বসে আছে দেখার জন্য। এটা একটা অদ্ভুত অনুভূতি, সেটা কিন্তু মানে সব কিছু ছাপিয়ে। কিন্তু এই অনুভূতিটা থেকেও বেশি বড় টান হয়ে যায় হয়তো টাকাটা। কারণ অনুভূতিটা তুমি প্রথম বছরে পেলে, দ্বিতীয় বছরে পেলে, তৃতীয় বছরে হয়তো পেলে। বলে দেখো যে টাকাটা বড় ঘটনা, ডেফিনেটলি ঘটনা, কিন্তু কি হচ্ছে যে আগের যে কনসেপশন ছিল না, আর্টিস্টটা বাইরে বেরোতো না, যে তাকে ঢেকে রাখা। এখন আমাদের শুটিংই হয়ে গেছে আউটডোর, সবসময় রাস্তার লোকের মাঝখানে। দ্বিতীয়ত হচ্ছে আমরা ফাংশন সিস্টেমে, সবাই ফাংশনে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে ওই যে ঢেকে রাখার জিনিসটা বেরিয়ে এসছে। আর এই ফাংশনে যেতে হচ্ছে, ফাংশনে বরঞ্চ কিছু পারফর্ম না করে উঠলাম, ভালো লাগলো, আপনাদের সামনে আবার আসবো, এতে ভালো আছেন, 2 লাইন গাওয়ার থেকে কিছু একটা করে দেখানোর জায়গাটা যদি যেতেই হয়, যদি কেউ ফাংশনে, তাহলে যাত্রা করা একই ব্যাপার। তোমার এই যে বহুমুখী জীবন, তোমার অভিনয়, তোমার লেখালেখি, তোমার যাত্রা, তোমার নাটক, বা সেই অর্থে যাত্রা বা নাটক বিনোদনের এই দিকগুলো, তার পাশাপাশি তুমি এখন অভিনয় শেখার স্কুলও করেছো, শতাব্দী ফাউন্ডেশন। শুধু অভিনয় নয়, অনেক ধরনের কাজ সেখানে হচ্ছে, অনেক ধরনের কাজ তুমি সেখানে করছো। তুমি আর কোথায় ছড়াবে? তোমার তো ছড়াবার জায়গা আর নেই।
তুমি তো চতুর্দিকে বিকশিত হয়ে গেছো। যে নতুন কিছু মনে যেমন ডিরেকশনটা আমাকে নতুন জায়গা, আর যেমন শতাব্দী ফাউন্ডেশনে যারা অ্যাক্টিং শিখছে তাদেরকে মনে হয় যদি প্রপারলি শিখতে পারে ছেলেমেয়েরা, সেটা আমার একটা দিক হবে, ভালোবাসার ভালো লাগার দিক হবে। এই যে তুমি অভিনয়ের যে স্কুলটা খুলে ফেললে, শুধু অভিনয় না, তার সঙ্গে তো আরো অনেক কিছু শেখাচ্ছ, অ্যাঙ্কারিং, ফিল্ম মেকআপ। তো এটা সবাই আজকাল দেখছি ইট হ্যাজ বিকাম আ ফ্যাশন যে সবাই একটা করে খুলে ফেলছে একটা ফাউন্ডেশন, একটা স্কুল। সবার মধ্যে মেডালে মুশকিল, কিন্তু যেটা হচ্ছে যেটা এটা তো অবাক হওয়ার নয়, শতাব্দী অ্যাক্টিং স্কুল করেছে। শতাব্দী যদি হঠাৎ করে ফুটবল খেলা শেখাতো, ফুটবলের কোচ হয়ে যেত, ক্রিকেট শেখাতে আরম্ভ করতো, ট্রেনিং স্কুল খুলতো, তাহলে এটা অবাক হতাম শতাব্দী কেন। মানে এটা তোমার জায়গাতে দাঁড়িয়ে তোমার অভিজ্ঞতা এত বছর ধরে তুমি যে অভিনেতা অভিনেত্রীরা আমার সঙ্গে শেখাচ্ছেন তারাও তো এই কাজটাই করে, সুতরাং এটা শেখানোর ইচ্ছে থেকে শেখানোর জায়গা থেকেই আর কি। আর কতটা শেখা যায়? 6 মাসে আমি বলবো না যে দারুণ অভিনেতা তৈরি করা যায়, যে আমরা 20 বছর 40 বছরে সবাই অ্যাক্টিং শিখছে, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে বেসিক জায়গা তৈরি করা যায়। কারণ আমরা যখন ছবিতে অ্যাক্টিং করতে এসেছিলাম কিছু আইডিয়াই ছিল না, ক্যামেরা কিরম ভাবে নেয়, ডিরেক্টর কাকে বলে, সেই জায়গা মানে বেসিক ব্যাপারগুলো তুমি স্পিড ওয়ার্কটা হয়ে যায়। হ্যাঁ, এবং আমার যেটা মনে হয় যেটা আমার ভীষণভাবে মনে হতো যে বম্বেতে প্রথম ছবিতে অভিনয় যখন করে তার ছেলেমেয়েরা বোঝা যায় না, কারণ তাদের একটা গ্রুমিং কোর্স হয় প্রত্যেকের জন্য, সেটা আমাদের এখানে কম। সেটা যদি হয়ে যেতে পারে প্রপারলি, আমি যেটা ভাবছি করতে পারি, তাহলে হয়তো নতুন মনে হবে না। যেটা তুমি যে এত কিছু করছো, সব কিছু ছাপিয়ে তুমি কিন্তু আসল যে জায়গাটা, একজন নারীর যে জায়গাটা সংসার, সেটা কিন্তু খুব মন দিয়ে করছো। আমার যেটা মনে হয় যে আমাকে আমার বন্ধু বান্ধব যারা আমাকে চেনে ভালো করে, তারা বলে আমি নাকি প্রপার সময় যা করা সেটা করি, আমার নাকি বুদ্ধি ভীষণ। সেটা নয়, বুদ্ধি কম, কিন্তু আমার মনে হয় আমার ধরনের নারী হিসেবে তার মানে পূর্ণতা চাই, তবে সন্তান স্বামী ভীষণ দরকার। এবং মানে টোজোর ক্ষেত্রেও সেটাই আমার ছেলে হওয়ার পর আমার সেটা নারীত্ব আমার পরিপূর্ণতা হয়েছে। এবং তার আগে একটা অদ্ভুত গল্প আছে, সেই গল্পটা না হয় পরে শুনছি। শতাব্দী, তুমি টোজোর কথা বলছিলে। টোজোকে নিয়ে এই ক্লাউন টাউনে প্রায় 80টা আমাদের খুব বেড়ানোর জায়গা, এবং মানে বাচ্চা হিসেবেও খুব এনজয় করে ক্লাউন টাউন। না, কিন্তু এই যে টোজোর আগে তো একটা গল্প আছে যেটা আমি তোমাকে বলতে চাইছিলাম, সেটা হচ্ছে তোমার বিয়ের। তুমি কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র খুঁজতে গেলে, পাচ্ছিলাম না, কি করব। কেন এটা হঠাৎ কেন? সেখানে কি তোমার ওই একটা বিখ্যাত জেদ কাজ করেছিল যে আসলে না, যাদের সঙ্গে প্রেম করেছি তাদেরকে বিয়ে করব না? না, আসলে যাদের সঙ্গে প্রেম করেছি, এটা কি মানে এই প্রশ্নটা ক্লিয়ার করা যে প্রেম করেছি বিয়ে করছি না, না তা না। আসলে মনে হচ্ছিল যে প্রেমই যে সম্পর্কে হোক সেটা বিয়ের অবধি পৌঁছানোর জায়গা ছিল না, সেই সম্পর্কগুলো মূল্যবোধা বিয়ে অবধি ছিল না বলেই হয়নি। তাই জন্যেই, এবং আমার বাড়ির সব বাবা মার খুব ইচ্ছে ছিল যে আমি মানে বাধ্যমের মতো ব্রাহ্মণ ছেলে দেখে, জাতের মধ্যে বর্ণ মেনে, হ্যাঁ বর্ণ মেনে, চেহারা মেনে, সব কিছু মেনে, বিদ্যে বুদ্ধি সব কিছু দিয়ে যেন আমার একটা ছেলে হয় যারা ওদের পছন্দের। এবং সম্বন্ধ দেখে বিয়েতে আমার আপত্তি ছিল না, কারণ যেহেতু আমার কাছে কোনো নিজস্ব চয়েস ছিল না বলে। কিন্তু সেটা কিভাবে হতে পারে, তো সেটা বিজ্ঞাপন। মজা হচ্ছে ওদেরও বিজ্ঞাপন ছিল, ওরাও পাত্রী খুঁজছিল, এবং আমার বাবা তখন যোগাযোগ করছে ওদের সঙ্গে, ওরাও যোগাযোগ করছে আমাদের সঙ্গে। পরে আমরা দুজন চিঠি পেয়েছি আর কি, যেটা আমি অনেক পরে জেনেছি যেরকম যোগাযোগ হচ্ছে। তারপরে যথারীতি নিয়ম মেনে, এটা ইন্টারেস্টিং, মানে খুব ইন্টারেস্টিং। আমার মনে আছে যে তোমাদের এই বিয়েটা খবর হয়েছিল কাগজে, আনন্দবাজার ফ্রন্ট পেজে, যে সম্বন্ধ দেখে বিয়ে কাগজ দেখে, সেটাও নতুন কিছু। তো সেই খবর দেখে কতজনের হৃদয় ভেঙে গিয়েছিল? এটা ভেঙে যাওয়ার কারণ একটাই, যে হঠাৎ করে মানে কেউ জানতে পারেনি আগের দিন অবধি যে আমার বিয়ের ফাইনাল হচ্ছে, বিয়ে করছি, সেই জায়গাটা মানে সে প্রত্যাখ্যাত হচ্ছে, প্রত্যেকে পেপার দেখে জানতে পেরেছে। এটা মানে সবার জন্য খুব শকিং। মানে আমি আগের দিন পিনাকি চৌধুরীর ছবিটা সাইন করে এসেছিলাম, ক্যান্সার ছবিটা, যখন সাইন করছি ফিরে এসেই আমার কাছে আনন্দবাজার থেকে ইন্টারভিউ নিতে এসেছিল, সুতরাং সেই সেম কস্টিউম ছিল আর কি, ছবিটা বেরিয়েছিল যেটা। আমার পরে পিনাকিদা বলছিলেন যে তুমি আমার এখান থেকে ডেট নিয়ে গেলে বলছিলে যে আমি এই মাস শুটিং করতে পারবো না, বিয়ের জন্য আমাকে বললে না, তো তোমার কস্টিউম দেখে ভাবলাম তুমি এখান থেকে গিয়ে ছবি তুলেছো। মৃগাঙ্ক মানে তোমার স্বামী,
চমৎকার মানুষ এবং MBA করেছেন, কিন্তু তার থেকে বড় যেটা, সে কি এখন তোমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড? হ্যাঁ, তার হচ্ছে সে তো আমার জায়গাটা সব জানে না, আমার পাগলামও সব জানে না, আমার ওই ছেলে মানুষই জানে না, কিন্তু যেহেতু সে মানুষ হিসেবে ভীষণ ভালো, মানে আমার বন্ধু বান্ধবরা আমার থেকে বেশি ভক্ত ওর, যারা একবার ওর সঙ্গে মিশে তারা বলে যে আমি কিছু নয়, তাই তো সেই জন্য মনে হয় বাদ বাকি আমার কাজে রাগ হয়? রাগ হয় না, মনে হয় যে ঠিক করেছি, মানে ভুল করিনি, গর্ব হয়। হ্যাঁ, এটা মনে হয় যে না, ভুল ডিসিশন নিইনি, বিয়ে করা ঠিক করেছি আর কি। আর আমার কাজের ক্ষেত্রে ও হেল্প করে, যেটা করতে চায়। তুমি সমস্ত ব্যাপারে ওর সঙ্গে পরামর্শ করো, মানে যাবতীয় যখন যা কিছু সিদ্ধান্ত তুমি নেবে সমস্ত কিছু তুমি মৃগাঙ্ককে জিজ্ঞেস করে করো? সব কিছু করি না এই জন্যে, আলোচনা করলেও সিদ্ধান্ত ওর কথা শুনি না এই জন্যে, কারণ ও রুট হতে পারে না, লোকেশন সবাই রিকোয়েস্ট করে সেটাকে মানতে পারে, আমার পক্ষে সেটা সম্ভব নয় সবাই সব কিছু মানা। কেউ আমাকে বললো তার ছবিটা করে দিন, কেউ আমাকে বললো তার প্রোগ্রামে যান, যেটা আমার পক্ষে যাওয়ার সময়, কেউ নিমন্ত্রণ করলো সেখানে যাওয়া, এগুলো ও খুব। তুমি রুড হতে পারো, তুমি না বলতে পারো? আমি না বলতে পারি, ও সেটা পারে না, ওর সিদ্ধান্ত মানলে ওগুলো আমার চলবে না। তুমি নিষ্ঠুর হতে পারো প্রয়োজনে। নিষ্ঠুরতা কোথায়, মানে এরকম না এটা গরিব মানুষের, দুঃখ মানুষের, বাচ্চার কাছে নিষ্ঠুর। নিষ্ঠুরতা আমার যে আমার নিজের লোক তার ক্ষেত্রে, যে আমার নিজের মানুষ, আমার যত বিরক্তি, আমার যত ভালো লাগা, আমার যত নিষ্ঠুরতা, আমার যত অভিযোগ, আমার যত অনুযোগ, সব নিজের মানুষের প্রতি, আর 5 জনের সাধারণ লোকের জন্য সেটা নয়। এই যে তোমার চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, যে তোমার ভেতরে যে একটা কঠোরতা আছে, একটা অসম্ভব নমনীয়তা আছে, মানে দেখো তোমাদের জায়গাতে অনেকে না বলতে পারে না, তোমার কথা শুনে যেটা মনে হলো যে তুমি খুব সহজে না বলতে পারো। হ্যাঁ, আমি মনে করি যে আমি জীবনে যত ছবি করেছি তার থেকে বেশি রিফিউজ করেছি সেটা তো, কিন্তু যেটা হচ্ছে যে আমাকে যেমন বাইরে থেকে অনেকেই বলে আমি খুব ইন্ট্রোভার্ট, সেটা সত্যি। অনেকেই বলে আমি অহংকারী, সেটা সত্যি নয়। অনেকেই বলে যে ইন্ট্রোভার্ট, ডেফিনেটলি আমার যে পাশে থাকে, আমার যে খুব কাছের মানুষ, যে আমার খুব ভালো বন্ধু, সে হয়তো আমাকে জানে, আমার সম্পূর্ণ ভালো লাগা খারাপ লাগা জানে, বাদ বাকি সবাই কিন্তু জানতে পারে না, সবার সঙ্গে আমি হয়তো অত ওপেন নই, সবার সঙ্গে অত বেশি কথা বলি না, তো তার মানে সেটা অহংকার নয়, তার মানে হচ্ছে যে আমার ভালো লাগছে না। আমার একটা বিষয় যে খুবই, মানে তুমি এত বছর ধরে এই ফিল্ম লাইনে রয়েছো, যেখানে নানান ধরনের মানুষের মেলামেশা করতে হয়, নানান ধরনের চরিত্র আসে, কিন্তু খুব একটা স্ক্যান্ডাল কিন্তু তোমাকে নিয়ে সেভাবে রটেনি, ছোটোখাটো 2-1টা যদি বাদ দেওয়া যায়, সেটা আমি জানি না আমি কতটা সত্যি বা আমি কতটা মিথ্যে, তুমি বলতে পারবে, কিন্তু সেই অর্থে কোনো স্ক্যান্ডাল রটেনি না। কিন্তু আবার এই ধরনের কথাও কিন্তু মানুষ বলে যে বিখ্যাত মানুষের, বিখ্যাত ব্যক্তিত্বের যদি স্ক্যান্ডাল না থাকে তাহলে সে বিখ্যাত হলো কি? না, সেটা হয়তো ঠিক নয়। যদি আমার হতো তাহলে আমি বলতাম এই উত্তরটা, কারণ সেটা খুব সুন্দর, বদনাম না থাকলে কি এরকম একটা বাঁচিয়ে যাওয়া, তা নয়। না হওয়াটা আমি মনে করি ক্রেডিট। অনেকেই ভাবে এটা কি খুব সচেতনভাবে তুমি নিজেকে খুব ভাবে, এবং আমার যেটা হয়েছে যে আমি ফিল্মে ব্যাকগ্রাউন্ডের আমি নই, আমি আমার একটা স্বাভাবিক ফ্যামিলি, সাধারণ একটা আটপৌরে বাঙালি, এবং আমাদের মধ্যে ভীষণ, আমার বাড়ি ভীষণ কনজারভেটিভ, আমার মধ্যে এমনভাবে আরোপ করে রেখেছে এটা ভুল, এটা অন্যায়, এটা ঠিক নয় সেটা, এবং আমার বাবা আমার সঙ্গে সবসময় এমনভাবে থেকেছে, যার জন্য আমি ভুল স্টেপ নিতে পারিনি। আমার পক্ষে মানে এই রাত্রিবেলা পার্টিতে চলে গেলাম একা, এটা আমাকে কখনো করতে দেয়। এটা তো খুব অবাক লাগলো যে তুমি এই এত বছর পরে তুমি জীবনে প্রথম একা দিল্লি গেলে, এটা ভীষণ কথা। সেরকমই মানে তাদের জন্য আমার বাড়ি থেকে অ্যালাউই করেন এগুলো করতে, তার জন্য আমার যে আমি সবসময় যে খুব সুন্দরভাবে মেনে নিয়ে করেছি, মেনে নিয়ে নিজেকে গুটিয়ে রেখে তা নয়, অনেক সময় অভিযোগ করে গুটিয়ে রেখেছি, কিন্তু এরকমভাবে অভ্যেসের মধ্যে ফেলে আমাকে গুটিয়ে রাখা হয়েছে, এবং সেটা আমি পরে ফিল করেছি যে ঠিক করেছি, ঠিক হয়েছে আমার জন্য। আদারওয়াইজ আমি হয়তো ওরকমই আরও স্রোতে ভেসে যেতাম, আরও অনেক মেয়ের মতো অনেক ভুল করতে পারি। মানে এই যে সেলফ রেস্ট্রেন্ট তোমার ভেতরে যেটা এসেছে বা যেটা রয়েছে, যে তুমি হ্যাঁ করবো না বলা, এইটা তোমাকে, তুমি মনে করো এটা তোমার বড় আশীর্বাদ থাক ভগবানের? নিশ্চয়ই, নিশ্চয়ই। তা না হলে ওই যে এই সিটে বসে আমাকে প্রশ্ন করতেন আপনার সম্বন্ধে এই স্ক্যান্ডেলটা ছিল, আচ্ছা আপনার সম্বন্ধে এত লোকে বলে আপনি এই করেছেন, ওই করে বেড়েছেন, সেটা বল, তারপর এখানে বসে বসে এত মিথ্যে কথাগুলো কি করে বলছেন? তো তাই জন্য সেই জন্য সেটা অ্যাটলিস্ট বলতে হয়নি। এবং আমার ধারণা যে
না, আমার মানে মানুষ হিসেবে আমাকে লোকে ভালোবাসুক, সেটা আমাকে অ্যাক্ট্রেস হিসেবে ভালোবাসে লোকে এখনো পর্যন্ত চায়, সেটা আমার ভাগ্য। আমি ঈশ্বরকে কিন্তু বিশ্বাস সেখানেও করি। তো আপনি গুটিয়ে রেখে দিয়েছেন নিজেকে, ছবি করছেন না, টেলিভিশন সিরিয়াল আমাকে করছেন সবাই না। বলে যে কেন দেখতে পাই না, কেন আমি যখন এই টিভিতে ফোন ইন প্রোগ্রামে যাই তখন 10টার মধ্যে 9টা প্রশ্ন, কেন আপনি কাজ যেন দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যাই, তাদের চায় আমাকে, সেটা আমার ভাগ্য। আমি মানে এইভাবে আপনি আস্তে 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 লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন অন্য দিকগুলোকে এগিয়ে দিয়ে। না, আমি যদি ডিরেকশনে আসলে আমি এই ছবিতে আমি অ্যাক্টিং করতে চাইছিলাম না নিজের ছবিতেই, কিন্তু আলটিমেটলি করছি আমি। কিন্তু আমার ইচ্ছে ছিল শুধু ডিরেকশন দিই। না, সে তো এই জীবনের প্রথম ছবি বলে, কিন্তু না, এইখানেই শুধু কি আবার না। শেষ হয়ে যাবে? না, আমি এরপর এটাই বলছি, ডিরেকশন দেবো তো পরে শুধু অ্যাক্টিং করবোই না, এরকম হতে পারে যে আমার। সেটাই বলছি যে অভিনয়টাকে একেবারে আপনি মানে ব্যাক বার্নারে ফেলে দেবেন। হ্যাঁ, মানে আমি যদি ডিরেকশন দিতে ভালোবাসি তাহলে যদি সেখানে সফলতা পাই, আমি যদি মনে করি আমি যা ভাবছি সেটা লোকের কাছে পৌঁছতে পেরেছি, লোক অ্যাক্ট্রেস শতাব্দীর আগে যেরকম ভালোবাসে, ডিরেক্টর শতাব্দীকে ভালোবাসতে শুরু করেছে, তাহলে আমার সেটা আমার কাছে অনেক বেশি ক্রিয়েটিভিটি অনেক বেশি থাকবে, এবং যা আমি করে এসেছি তা নয়, নতুন অনেক কিছু করতে পারবো, সেটা আরও বেশি ভালোবাসার জায়গা। তো এই ভাবনার, আপনার এখন যে ভাবনার যে মানদণ্ডগুলো রয়েছে, যে ব্যারোমিটারগুলো রয়েছে, এবং যে কটা মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠিতে 1 2 3 4 5 6 করলে কি হবে, কে দাঁড়াবে? প্রথম ভাবনা কাকে নিয়ে? সেই কি টোজো? হ্যাঁ, টোজো এখন আমি কেন্দ্রিক হয়ে গেছি, মানে টোজো আমি বাড়ি ফিরলে তার জন্যে আমার সব কিছু টোজো কেন্দ্রিক নিশ্চয়ই। এবং তাছাড়া আমি যদি কাজ পেতাম, সত্যি আমি কোনো প্ল্যান করে কিছু করি না বলে আমি জানি না আমি কালকে কি করব, আমি জানি না ভবিষ্যতে কি করব, আমি জানি না আমার কোথায় কি পৌঁছানোর আছে, কি পৌঁছানোর নেই, আমার কি করার আছে আমি জানি না। কিন্তু এই মুহূর্তে কাজের ক্ষেত্রে যদি বলা হয়, আমি ডিরেকশন নিয়ে খুব মুশকিল। সেটা তো একটা। আর অভিনেত্রীর ছেলে, সে তো স্বাভাবিকভাবে অভিনয় জগতের দিকে আসার। না না না, তার কোনো মানে নেই। তার কোনো মানে, সে বড় হলে কি হবে, তার বাবার মতো ম্যানেজিং ডিরেক্টর হবে কি আমার মতো অ্যাক্ট্রেস হবে, সেটা জায়গা নয়। সে যা চাইবে সেটাই হবে। তবে অভিনয় করলে আমার আপত্তি থাকবে না। সেই যদি আপত্তি না থাকে, তাহলে যে জিনিসটা তুমি গিয়েছিলে, তুমি বম্বে গিয়েছিলে, তুমি সুযোগ একটু খুঁজতে চেয়েছিলে, পরে আরও অনেক বাঙালির মতন ফেরত চলে এসেছো, ঘর কোনো বাঙালির মতন, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এইরকম মাথায় কি আছে যে টোজো যদি ভবিষ্যতে কোনোদিন অভিনেতা হয়, তাহলে অন্তত বম্বেতে হোক, নাম করুক? না না, সেরকম ব্যাপার না। ও যদি অভিনয় করতে চায় যে কোনো মাত্রায় করতেই পারে। ও যদি কলকাতায় উত্তম কুমার হয়, অসুবিধা কি? আমার বম্বে চাঙ্কি পান্ডে হয়ে লাভটা কি, তাই না? সে কি বলে? সে এখন খুবই স্টেজে। আমি হয়তো ছবি লোকে নিয়েও করবো, এরকম ছোটবেলায় ছবি হতে পারে, এরকম আমি নেক্সট 2-3 ছবির মধ্যে ওকে নিয়ে করবো, কিন্তু ওকে নিয়ে কাজ, এত দুষ্টু, ওকে নিয়ে কাজ করা খুব কঠিন কাজ। পড়াশোনা তো করছে এখন, না? পড়াশোনা সব এবিসিডি লিখতেও শেখেনি এখন, সেই স্টেজ। মানে আমি খুব কঠিন জায়গায় আছি, ওকে এখন এবিসিডি শেখানোর জায়গাটা। তোর কি অভিনয় মানে সেটা মাঝে মাঝে করে, চোখ এরকম করে বলে এটা কি করলি, অ্যাক্টিং করলো সে। তারপরে আমি যেটাকে বললাম যে আমি আরো মানে ওর বাবা বললাম যে কি করবে, পড়াশোনা করবে, কি করবে, সিনেমা করবো। সিনেমা করবো? সে এখন পড়াশোনা না করে সিনেমা করবে বলছে, কি করবে এখন। শতাব্দী রায়ের ছেলে, সে পড়াশোনা না করে সিনেমা যদি করতে পারে, সে বলতেই পারে যে আমার মা অভিনেত্রী, আমি তো অভিনেতা হবই। আমরা সেই দিনে অপেক্ষা করি। অনেক ধন্যবাদ।